আর এখন আমরা পা রাখছি সেই ইতিহাসের পরবর্তী অধ্যায়ে, যেখানে চিন্তার বিপ্লব ঘটালো কনফুসিয়াস ও লাও ত্সে। চলুন ফিরে যাই ইতিহাসের গভীরে। সময়টা যখনও অশান্তির, যখন চীনের রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে, রাজারা ক্ষমতা নিয়ে ব্যস্ত আর সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রামে। সেই সময়ে জন্ম নেয় দুই মহান চিন্তক, দুই দার্শনিক, যারা চীনের আত্মা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থাকে পাল্টে দেয় চিরতরে। একজন বলেছিলেন, নিয়ম, কর্তব্য ও শৃঙ্খলা ব্যতীত সমাজ ধ্বংস হয়ে যাবে। আরেকজন বলেছিলেন, যেখানে জোর করে শাসন চলে সেখানে প্রকৃত শান্তি থাকে না। প্রকৃত পথ প্রকৃতির পথ। এই দুই বিপরীত ভাবনার মানুষই চীনকে তৈরি করেছে। তারা হলেন কনফুসিয়াস এবং লাও ত্সে। শুরু করি কনফুসিয়াস দিয়ে। জন্ম খ্রিস্টপূর্ব 551 অব্দ, লু রাজ্যে, আজকের শানডং প্রদেশ। আসল নাম ছিল কোং চিউ। তিনি বড় হয়েছেন বিশৃঙ্খলার মাঝে, দুর্বল শাসনের ভেতরে। তিনি বিশ্বাস করতেন সমাজে শৃঙ্খলা ফিরবে যদি পরিবার মজবুত হয়, মানুষ কর্তব্যনিষ্ঠ হয় এবং শাসক যদি আদর্শবান হয়। কনফুসিয়াসের মতে নৈতিকতা হচ্ছে নেতৃত্বের আসল ভিত্তি। তিনি বলতেন, যা তুমি নিজের জন্য চাও না তা অন্যের জন্য করো না। এটা গোল্ডেন রুল নামে পরিচিত। কনফুসিয়াসের ভাবনা সংকলিত হয় বইতে দ্য অ্যানালেক্টস, যেখানে তিনি বলেছিলেন, প্রতিটি পিতার কর্তব্য সন্তানকে শিক্ষা দেয়া। রাজাকে হতে হবে জনহিতৈষী, কঠোর নয়। বড়কে সম্মান করতে হবে ছোটদের। তিনি বিশ্বাস করতেন সমাজের প্রতিটি মানুষের একটি স্থান আছে, আর সেই স্থানে থেকেই যদি সবাই কর্তব্য পালন করে তাহলে সমাজে ফিরে আসবে শান্তি। তাই কনফুসিয়াস ছিলেন এক আদর্শ সামাজিক স্থপতি। এবার আসি লাও ত্সের কথায়। তার পরিচয় আরও রহস্যময়। তিনি ছিলেন হানলিন রাজদরবারের লাইব্রেরিয়ান। বলা হয় তিনি একসময় সবকিছু ছেড়ে চলে যান পশ্চিমের পর্বতমালায়। যাওয়ার আগে তিনি রচনা করে যান এক ক্ষুদ্র কিন্তু গভীর বই, টাও তে চিং বা দাও দে চিং। এই বই চীনা দর্শনের ইতিহাসে এক বিপ্লব ঘটায়। লাও ত্সে বিশ্বাস করতেন সমাজে সমস্যা হয় কারণ আমরা প্রকৃতির নিয়ম ভুলে যাই। তার দর্শনের নাম তাওবাদ বা তাওইজম। এখানে তাও বা দাও মানে পথ, এক সর্বজনীন শক্তি যা সব কিছুর মধ্যেই প্রবাহিত। লাও ত্সে বলতেন, যে কথা বলে সে জানে না, আর যে জানে সে কথা বলে না। তার মতে সবচেয়ে ভালো শাসক সেই যার অস্তিত্ব জনগণ জানেই না। সফটনেস, সিম্পলিসিটি, হারমোনি, এই ছিল তাওবাদের মূল মন্ত্র। যেমন জল নরম কিন্তু কঠিন পাথরকেও কাটিয়ে দিতে পারে। তাওবাদ শিখিয়েছে কম কথা বলো, বেশি অনুভব করো। কনফুসিয়ানিজম এবং তাওবাদের মধ্যে ছিল বিরাট পার্থক্য। তারপরেও এই দুই দর্শন চীনের ভিত গঠনে একসঙ্গে কাজ করেছে। কনফুসিয়াস সমাজে শৃঙ্খলা এনেছেন, আর লাও ত্সে এনেছেন আত্মিক মুক্তি ও প্রাকৃতিক সামঞ্জস্য। পরবর্তী 1000 বছর চীনের রাজ্যগুলো এই দুই দর্শনের মিশ্রণে চলে, কোথাও নিয়ম, কোথাও অনুভব। বই দিয়ে এই দুই চিন্তক শুধু চীনের নয়, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, এমনকি আধুনিক পশ্চিমা পাশ্চাত্য দার্শনিকদের চিন্তাতেও রেখেছেন ছাপ। ইতিহাস সাক্ষ্য দেয় যুদ্ধ নয়, চিন্তাই গড়ে তোলে সভ্যতাকে। আর চীনের সেই প্রথম চিন্তার বিপ্লব শুরু হয় কনফুসিয়াস এবং লাও ত্সের হাত ধরে। তারা শিখিয়ে গেছেন শুধু অস্ত্র দিয়ে নয়, শব্দ দিয়েও বদলে দেওয়া যায় একটা জাতির ভবিষ্যৎ। সময়টা খ্রিস্টপূর্ব 3য় শতক। চীনের ভেতর তখন বিশৃঙ্খলা, যুদ্ধ আর প্রতিযোগিতা। ছোট ছোট 7টি রাজ্য একে অপরের বিরুদ্ধে রক্তাক্ত সংঘর্ষে ব্যস্ত। মানুষ ক্লান্ত, শান্তি নেই, ঐক্য নেই। এই দাঙ্গা ধ্বংসের মাঝেই আবির্ভাব ঘটে ইতিহাসের এক বিস্ময়কর চরিত্রের, কিং শি হুয়াং, যিনি প্রথমবারের মতো 7টি যুদ্ধরত রাজ্যকে একত্র করেন, গঠন করেন এক ঐক্যবদ্ধ চীন, দ্য ফার্স্ট এম্পায়ার অফ চায়না। কিং শি হুয়াং, যার নামের অর্থই দ্য ফার্স্ট এম্পারার,
তার রাজত্ব শুরু হয় মাত্র ১৩ বছর বয়সে, কিন্তু অল্প সময়ে তিনি প্রমাণ করেন তিনি শুধু রাজা নন, তিনি একজন দিগন্ত ভাঙা দূরদর্শী শাসক। তিনি ছিলেন কিন রাজ্যের রাজপুত্র ইংজ্যাং। একে একে জয় করেন অন্যান্য রাজ্য, হান, ঝাও, ইয়ান, ওয়েই, চু, কি সব। খ্রিস্টপূর্ব ২২১ অব্দে সবগুলো রাজ্যকে মিলিয়ে গঠন করেন থং ই চুংগুয়া, ইউনিফাইড চায়না, এবং নিজেকে ঘোষণা করেন কিং শি হুয়াংদি, প্রথম সম্রাট। এখন আর চীন রাজ্য নয়, এটি একটি সাম্রাজ্য। শুরু হয় এক বিস্ময়কর প্রশাসনিক পরিবর্তন। এক শাসক, এক আইন, এক ভাষা, এক পরিমাপ ব্যবস্থা, এক মুদ্রা। তিনি পুরো চীনে ওজন ও মাপ এক করে ফেলেন। চীনা অক্ষরের স্ট্যান্ডার্ড রূপ চালু করেন, পথঘাট, কর ব্যবস্থা এবং সেনাবাহিনীতে সংস্কার আনেন। এই প্রশাসনিক দক্ষতাই তাকে করেছে কিংবদন্তি। কিন্তু এই ইতিহাসের আরেকটি মুখও আছে। কিং শি হুয়াং ছিলেন প্রচণ্ড এক নায়ক। তিনি বিশ্বাস করতেন লক্ষ্য পূরণ করতে হলে ভয়ও সৃষ্টি করতে হয়। তাই তিনি চালু করেন লিগালিজম, এক কঠোর আইনতান্ত্রিক শাসন, যেখানে রাজাকে অন্ধভাবে মানতে হবে, শাস্তি হবে নিষ্ঠুর, বিরোধিতা মানেই মৃত্যু। খ্রিস্টপূর্ব ২১৩ অব্দে তিনি আদেশ দেন বার্নিং অফ বুকস। কনফুসিয়াস মতবাদ সহ বিভিন্ন দর্শন ও ইতিহাসের বই পুড়িয়ে ফেলা হয়, যাতে মানুষ প্রশ্ন না তোলে, শুধু মান্য করে। এই সময় অনেক পণ্ডিতকে জীবন্ত গবর দেওয়া হয়। ইতিহাসে এক অন্ধকার অধ্যায়। তবে কিং শি হুয়াংয়ের সবচেয়ে বড় কীর্তি মহাপ্রাচীর নির্মাণ, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। মূলত বিভিন্ন রাজ্য আগে থেকেই আলাদা আলাদা দেয়াল বানিয়েছিল। কিং শি হুয়াং প্রথম এসব দেয়ালকে সংযুক্ত করেন, যাতে উত্তর থেকে আসা শিউংনু নামের যাযাবরদের আক্রমণ ঠেকানো যায়। লক্ষ লক্ষ শ্রমিক, সৈনিক ও বন্দীকে বাধ্য করা হয় এই দেয়াল নির্মাণে। অসংখ্য মানুষ মারা যায়, কেউ ঠান্ডায়, কেউ অনাহারে, কেউ দুর্ঘটনায়। তাই মহাপ্রাচীরকে অনেক সময় বলা হয় দ্য লংগেস্ট গ্রেভইয়ার্ড অন আর্থ। প্রায় ২১,০০০ কিমি দীর্ঘ এই স্থাপনা আজও দাঁড়িয়ে আছে কিং শি হুয়াংয়ের রূপকল্পের সাক্ষী হয়ে। সম্রাট তার মৃত্যুর পরেও চেয়েছিলেন রাজত্ব চালিয়ে যেতে, তাই তিনি আদেশ দেন এক আশ্চর্য সমাধির, টেরাকোটা আর্মি। হাজার হাজার মাটির তৈরি সৈনিক, ঘোড়া ও রথ, যাদের প্রতিটি আলাদা মুখ, আলাদা ভঙ্গিমা। তারা পাহারা দেবে সম্রাটের আত্মাকে মৃত্যুর পরেও। এই টেরাকোটা ওয়ারিয়ার্স আজ বিশ্ব ঐতিহ্যের প্রতীক, প্রত্নতত্ত্বের এক বিস্ময়। কিং শি হুয়াং একদিকে ছিলেন নির্মাতা, আরেকদিকে ছিলেন ধ্বংসকারী। তিনি এক করেছিলেন চীনকে, তৈরি করেছিলেন শাসনের ভিত্তি, কিন্তু রেখে গিয়েছিলেন ভয়, শূন্যতা এবং নিঃশ্বাসঘাতী এক শাসন ব্যবস্থা। তার মৃত্যুর পরপরই কুইন সাম্রাজ্য ভেঙে পড়ে, কিন্তু ইতিহাস তাকে মনে রাখে একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে, যিনি জোর করে হলেও একটি দেশের জন্ম দিয়েছিলেন। প্রথম সম্রাট কিং শি হুয়াংয়ের মৃত্যুর পর চীন অস্থিরতায় পড়ে, কিন্তু ইতিহাস থেমে থাকে না। ঠিক সেই সময়ে উঠে আসে এক নতুন রাজবংশ, হান রাজবংশ। সময়টা খ্রিস্টপূর্ব ২০২ অব্দ। গৃহযুদ্ধ আর বিদ্রোহের পর একজন সাধারণ কৃষকের সন্তান ক্ষমতায় আসেন, যার নাম লিউ বাং। ইতিহাসে তিনি পরিচিত হন হান গাউজু নামে, হান রাজবংশের প্রতিষ্ঠাতা। হান রাজবংশ শুধু চীনকে স্থিতিশীলতা দেয়নি, এটি হয়ে উঠেছিল এক স্বর্ণযুগের প্রতীক। রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিজ্ঞান, সাহিত্য, কনফিউশিয়ান নীতির প্রতিষ্ঠা, সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হান চীন। কিন্তু এই সময়ে চীনের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, সিল্ক রোড। হান রাজারা চীনের সংস্কৃতি ও প্রশাসনের উপর নতুন জীবন সঞ্চার করেন। তারা আবারও কনফিউশিয়ানিজমকে গুরুত্ব দেন এবং সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেন। ইম্পিরিয়াল এক্সামিনেশন সিস্টেম চালু হয়, যেখানে প্রশাসনের কর্মকর্তাদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হতো। বিদ্যা, সাহিত্য, দর্শনের চর্চা বৃদ্ধি পায়। বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়ন ঘটে। জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, কাগজ তৈরির কৌশল। হান যুগেই চীনা ইতিহাস রচনার সূচনা ঘটে। বিশ্বখ্যাত ইতিহাসবিদ সীমা কিয়ান লেখেন রেকর্ডস অব দ্য গ্র্যান্ড হিস্টোরিয়ান, যা এখনও চীনের প্রাচীন ইতিহাসের মূল ভিত্তি।
এই সময়ে চীনের দরজা খুলে যায় বিশ্বের সামনে। শুরু হয় এক নতুন পথ। রেশম, চা, পোর্সেলিন আর কল্পনার হাত ধরে এক পথ যা যুক্ত করে দেয় চীন, ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে। এটাই সিল্ক রোড। সিল্ক রোড ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এই রোড মূলত ভূমিপথ ছিল, যা চীনের চাংআন বা বর্তমান শিয়ান থেকে শুরু হয়ে যেত পারস্য, মধ্য এশিয়া এবং রোম পর্যন্ত। চীন থেকে রেশম, চা, জেড পাথর, কাগজ। ভারত থেকে মশলা, বৌদ্ধ ধর্ম। পারস্য থেকে কাঁচ, রূপা। রোম থেকে সোনা, মুদ্রা, কাঁচের পণ্য। এই বাণিজ্য পথ কেবল অর্থনীতি নয়, ধর্ম ও সংস্কৃতিরও বিনিময়ের পথ ছিল। এই সময়েই ভারত থেকে চীনে প্রবেশ করে বৌদ্ধ ধর্ম। চীনের ইতিহাসে পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্ম বিশাল প্রভাব ফেলে। হাজার হাজার বৌদ্ধ মন্দির গড়ে ওঠে। আশ্রম, ভিক্ষুদের আবাস, অনুবাদক। চীনা সংস্কৃতির ভেতরে বৌদ্ধ ধর্মের মিশ্রণ ঘটতে থাকে। হান রাজারা পশ্চিমে তাদের রাজ্য বিস্তার করেন। তারা মধ্য এশিয়ার যাযাবর শিয়নুদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যাযাবরদের সঙ্গে লড়াই করে চীন প্রতিষ্ঠা করে ওয়েস্টার্ন রিজিয়ন্স প্রোটেক্টরেট। এটি সামরিক ঘাঁটি যা সিল্ক রোডকে নিরাপদ রাখতে সাহায্য করে। এতে করে চীনের বাণিজ্য আরও প্রসারিত হয়। চীনের পণ্যে ইউরোপীয়দের আগ্রহ বাড়তে থাকে। এই সময়ে চীনা চিত্রকলার প্রাথমিক ধারা তৈরি হয়। বাদ্যযন্ত্র, পোশাক, কারুকার্যে রাজকীয়তা এবং সূক্ষ্মতা দেখা যায়। শিকার, যুদ্ধ এবং রাজ্য জয়ের চিত্র ভেসে ওঠে মাটির পাত্রে। হান যুগের ফ্যাশন এখনও চীনা ঐতিহ্যবাহী পোশাকে প্রতিফলিত হয়, যেমন হানফু। হান যুগ ছিল চীনের আত্মপরিচয়ের এক স্বর্ণযুগ। ইতিহাস, সাহিত্য, ধর্ম এবং সংস্কৃতি সব মিলিয়ে এক মহা সভ্যতার পুনর্জন্ম। এই যুগেই গড়ে ওঠে সেই ভিত্তি যার উপর আজকের আধুনিক চীন দাঁড়িয়ে আছে।